আপনারা দেখছেন एजीटी लाइव 24/7। आप देख रहे हैं एजीटी लाइव 24/7। You are watching AGT Live 20.7। 21 আসে 21 যায়, এই অমর 21-এর বার্তা ও ভাবনা প্রতিটা বছর চাঙ্গা করে তোলে আমাদের সবাইকে। ভৌগোলিক অবস্থান যাই হোক, আমাদের আত্মার বন্ধনে বর্ডারের কাঁটা তারের বেড়াও মনে হয় খান খান হয়ে যায় এই মাতৃভাষার আবেগে। 8 থেকে 80 যে যার মতো করেই জাগ্রত হয়ে ওঠে আজকের এই অমর 21-এ। আজ আমাদের এজিটি লাইভ 24/7-এর পর্দায় এমন একজন প্রবীণ বরিষ্ঠ শিক্ষাবিদ বুদ্ধিজীবীর সঙ্গে মাতৃভাষার আত্মীয়তার আলিঙ্গনে আবদ্ধ হব, যার কোনো পরিচয়ের বা ভূমিকা টানার প্রয়োজন হয় না। স্বাধীনোত্তর ভারতের 1952 সালের বাংলাদেশের তৎকালীন পরিস্থিতি, 1961-র ভাষা আন্দোলনের ইতিহাস, 71-এর মুক্তিযুদ্ধের রোমহর্ষক বর্ণনা ইত্যাদি আরও নানা বাস্তব চিত্র তিনি তুলে ধরবেন। তিনি আর কেউ নন, সাহিত্য সংস্কৃতির অঙ্গনে বহু পুরস্কারে ভূষিত কবি, সাহিত্যিক, বিখ্যাত পদার্থবিদ প্রফেসর মিহির দেব। আর আমার কথা নয়, চলুন শুনি কান পেতে। আচ্ছা স্যার, আজ 21শে ফেব্রুয়ারি। তো আমরা প্রতি বছর সারা পৃথিবী জুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে আসছি, কিন্তু বিগত 1.5 থেকে 2 বছর অর্থাৎ 21-এর যে উৎসস্থল, অন্যতম উৎসস্থল, একটা ভারতের আসামে শিলচর আর একটা হচ্ছে বাংলাদেশ। তো এই একটা অন্যতম উৎসস্থলে যে ভয়ানক পরিস্থিতি গিয়েছে, ছায়ানট থেকে শুরু করে উদীচীর মতো সংস্থা এবং আরও অন্যান্য যত সংস্কৃতির পীঠস্থান ছিল বাংলাদেশে, এগুলো গুড়িয়ে দেওয়া হয়েছিল মৌলবাদীদের দ্বারা। এবং এই প্রেক্ষাপটে একটা ভয় ভীতি এবং কোথাও না কোথাও একটা আশঙ্কা দেখা দিয়েছিল যে এই 21-এর স্মৃতি কি পৃথিবী থেকে একবারে মুছে দেওয়া হবে কিনা। কিন্তু সদ্য সমাপ্ত বাংলাদেশের জাতীয় নির্বাচনে দেখা গেল সেখানে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে এখন বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। সেই প্রেক্ষাপটে এই বছর 2026-এর 21শে ফেব্রুয়ারিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম কথা হচ্ছে, দেখো, 21শে ফেব্রুয়ারি 1952 সাল ঢাকায় ঘটেছিল। ভাষার দাবিতে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান সৃষ্টির সময় থেকেই দাবি করে আসছিল যে বাংলা আমাদের রাষ্ট্রভাষা হতেই হবে। এই দাবি 48 থেকে পাকিস্তানের পার্লামেন্টে এই দাবি হয়েছে, কেউ মানেনি। কিন্তু ছাত্ররাই তো আসলে সব কিছুর অগ্রদূত। প্রতি বছর তারা এই দাবি করত। 52 সালের 21শে ফেব্রুয়ারি তারা একটা আন্দোলন করবে বা মার্চ করবে এরকম একটা সম্ভাবনা জেনে সরকার হরতাল এই কারফিউ জারি করে। আমার বয়স তখন ছোট, কম, আমি ঢাকায় আছি, ক্লাস 7-এ বোধহয় পড়ি। পুলিশের গুলিতে 4 জনের প্রাণ গেল। আমরা 4 জন বলি, সংখ্যাটা হয়তো আরো বেশি হবে, সবটা জানি। যারা মারা গেছে তাদের মধ্যে কারো বাড়ি হয়তো পশ্চিমবঙ্গে ছিল, পাকিস্তান হওয়ার পর চলে গেছে, এরকম হয়ে। এর ফলস্বরূপ পাকিস্তান সরকারকে মেনে নিতে হলো যে না, বাংলা ভাষা। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সমস্যাটা ছিল যে প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তান গড়া হয়েছিল যে পাকিস্তানের 2 অংশই সমান ভাগ পাবে উন্নতি, সেটা পূর্ব পাকিস্তান পায়নি। না প্রশাসনে, না চাকরি বাকরিতে, না অন্য কোনো কাজে। ওদের ক্ষোভটা তাদের বাড়ছে। এটা নিয়ে বড় রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে।
ওদের 6 দফা হয়েছে, আরো অন্যান্য আন্দোলন হয়েছে। এরপর 1970 ভীষণ ভয়াল বন্যা হলো, হাজারে হাজারে মানুষ প্রাণ হারালো, তার জন্যও কিছু করেনি। শেষ পর্যন্ত এসে গেল মার্চ মাস 71। সেখানে বক্তৃতায় মুজিবুর রহমান বললেন, সব কথাটা বলে, যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। এই যে বক্তব্যটা আসলো, এটা কিন্তু ওই ভাষা আন্দোলনের সুর ধরেই কিন্তু হয়েছে। এই জন্য সারা পৃথিবীর কাছে এটা একটা আশ্চর্যের ব্যাপার যে ভাষার দাবিতে একটা নতুন দেশ হলো। 21শে ফেব্রুয়ারি হওয়ার পর থেকে প্রতি বছর বাংলাদেশ এটা, মানে তখনও বাংলাদেশ হয়নি, পূর্ব পাকিস্তান, এটা পালন করত। পরবর্তী সময়ে পৃথিবীর বিভিন্ন দেশের প্রস্তাব মেনে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা করার আগেও কিন্তু আমরা ভারতবর্ষে ত্রিপুরায়, কলকাতায়, শিলচরে আমরা এটা পালন করতাম। এর মধ্যে আবার ঘটল শিলচরে 1961-তে 19শে মে সম্ভবত ভাষার আন্দোলনে রেল স্টেশনে শহীদ হল। এরকমভাবে ভাষার আন্দোলনে ত্রিপুরাতেও একজন শহীদ হয়েছিল। কিন্তু যাই হোক, এরপর যখন যুদ্ধ স্বাধীন বাংলাদেশ হলো, তখন থেকে তো সুন্দরভাবে এই মাতৃভাষা দিবস পালন করা হচ্ছে। রবীন্দ্রনাথের গান তাদের জাতীয় সঙ্গীত, নজরুল তাদের জাতীয় কবি, ভাষা শহীদের স্মৃতিস্তম্ভ আছে, সবই আছে। দেশে রাজনীতি চলে, রাজনীতি হয়, আমাদের দেশেও রাজনীতি আছে, পরস্পর দ্বিধাদ্বন্দ্ব হতেই পারে। কিন্তু ধরো গত বছর, এই বছরের না, আগস্ট মাসের শেষের দিকে হঠাৎ করে ঢাকাতে নৈরাজ্য নেমে গেল। তদানীন্তন প্রধানমন্ত্রী বিমানে চড়ে ভারতবর্ষে চলে এলেন, আর রাস্তার দখল নিল, ছাত্রছাত্রীরা নিল, জনগণ নিল, এবং তারা নানা রকম দাবি করতে চাইল। এর মধ্যে মানে তখন পরিবেশটা প্রায় অবর্ণনীয়। কে কি চায়, কেন কি হচ্ছে, কিছু বোঝা যাচ্ছে। হঠাৎ করে ধুম করে কোথা থেকে ইউনূস সাহেব চলে এলেন, এটা এসে রাষ্ট্রের ক্ষমতা নিয়ে নিলেন। তো এর মধ্যে এই যে অত্যাচার চলছে, এই অত্যাচারে হিন্দুরা তো অত্যাচারিত হয়েছে, কিন্তু সাধারণ মুসলমানও অত্যাচারের বাইরে থাকেনি। টাকা আদায়, মারামারি, জমি দখল, মানে সম্পূর্ণ নৈরাজ্য যেটাকে বলে। এখন সবচেয়ে বড় ভয় যেটা দেখা দিয়েছিল, ওরা বলতে শুরু করলো যে আমরা 71-এর স্বাধীনতা মানি না, মুজিবের মূর্তি তারা ভাঙল, অশ্লীল আচরণ করল। স্বাধীনতা মানি না বলে যখন কথা বলল, তার মানে তাদের চায় যে আবার তারা পাকিস্তানের অঙ্গীভূত হোক। এটা কিন্তু বেশ কিছু লোক ভেতর থেকে চায় না, কিন্তু বলতে পারে। এই পরিস্থিতিতে চলতে চলতে সাধারণ মানুষ
অন্যদের যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তাদের তো ঠিক আছে, চলে, কিন্তু সাধারণ মানুষ খাবে কি? তার আটা নাই, চাল নাই, পেঁয়াজ নাই, নুন নাই, কেউ তো তার জন্য ভাবে না। এই নৈরাজ্য চলতে 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 শেষ পর্যন্ত তারা একটা সিদ্ধান্তে সামগ্রিকভাবেই এসছে যে না, এইভাবে তো আর দেশ চলবে না, এটা তো নির্বাচন হওয়া দরকার। আর ইতিমধ্যে কিন্তু এই যে ইউনূস সাহেব, তিনি দেশের অনেক ক্ষতি করে দিয়েছেন। ভবিষ্যতে আমরা জানতে পারবো কোন অঞ্চল দিয়ে দিয়েছেন, কি করেছেন এগুলো। আর সহজে যেটা খুব সহজ, মানে ভারতবর্ষকে দোষ দিয়ে দিলে পরে সব কিছুই জাস্টিফাইড হয়ে গেল। কিন্তু মানুষ চিরদিন তো বোকা থাকে। যখন দেখলো যে এটার পিছনে এটা হচ্ছে, তখন তারা একটা নির্বাচনের জায়গায় দাঁড়ান। নির্বাচন হলো, প্রথম কথা হলো আওয়ামী লীগকে বর্জন করে দিল, হবে না। দ্বিতীয় হলো দুটো নির্বাচন হয়েছে, একটা হচ্ছে পার্লামেন্টের জন্য, আর একটা হচ্ছে গণসনদের জন্য। এখন আমরা পার্লামেন্টের কথাটাই ভাবি। বিএনপি জিতল। বিএনপি নেতা হলো তারেক রহমান, সে কে? মেজর জিয়ার ছেলে, খালেদা ছেলে। মেজর জিয়া নিজে যুদ্ধ করেছেন, 5টা সেক্টরে একটা সেক্টরে তিনি ছিলেন, তিনি আমাদের আগরতলায় এসেছেন। তো তারেক রহমান যখন জিতেছে, বিএনপি যখন জিতেছে, এটা নিশ্চিত যে তারেক রহমান তো একথা বলতে পারবে না যে আমি মুক্তিযুদ্ধ বিশ্বাস করি, কারণ তার বাবার রক্তেও তো এটা টান আছে, সাধারণ মানুষও পারবে না। ফলে এইটুকু আশা করা যাচ্ছে যে বাংলা সাহিত্যের উপর, সংস্কৃতির উপর যে অত্যাচারটা তারা করেছে, তুমি নিজেই জানো, ওরা উদিচি ভেঙেছে, তারপর ছায়ানটের মতো বিখ্যাত জায়গা। আর মানুষ তার যৌবন কালটাতে যে পরিবেশ, সে তখন অনেক উদার থাকে। এইগুলোকে যারা ভাঙতে পারে, তাদের কাছ থেকে তো আমরা কোনো আশার জিনিস দেখতে পাই না। ফলে এখন যেটা আমাদের বিশ্বাস হচ্ছে, 1 নম্বর, ये न्यूज कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए, सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7. পথে যাবে না। হিন্দু যারা রয়ে গেছেন তাদের নিরাপত্তা একটু হলেও বাড়বে। তবে আমরা তাকিয়ে আছি তার দিকে, অনেক আশা নেই। আজকেই আসছে না, কালকে শপথ গ্রহণ, কালকেই বোধহয় শপথ গ্রহণ হয়েছে, এবং শপথ গ্রহণের সময় উনি কথা বলেছেন, আমি শুনেছি। এবং সবচেয়ে বড় কথা, প্রতিবেশীকে বাদ দিয়ে তো ভালো থাকা যায় না। একটা সহজ কথা আছে যে প্রতিবেশী বেছে দেওয়ার কোনো ক্ষমতা তোমার নাই। এটা as it exists, you cannot wish away a country. বাংলাদেশ যদি আমার প্রতিবেশী হয়, তার প্রতি আমারও ভালোবাসা থাকবে, আমারও শ্রদ্ধা থাকবে, আমার প্রতি তারও ভালোবাসা থাকবে, তার শ্রদ্ধা থাকবে। পারস্পরিক সাহায্য সহায়তা আমরা করব। বন্যা হলে, বিপন্ন হলে আমরা তাদের সাহায্য করব, আমরা বিপন্ন হলে তারা করবে। আমরা তো মানে ইউরোপে দেখো, এতগুলি ছোট ছোট দেশ, একটা সিঙ্গেল ট্রেনে উঠে তুমি এক মাথা থেকে আরেক মাথা চলে যেতে পারো। আমরা তো বাংলাদেশের ভিতর দিয়ে যেতে পারছি। এখন সেটা কি অবস্থায় আছে আমি জানি না, এখন বোধহয় আবার চালু হয়েছে।
তো এই 1.5-2 বছরের যে নৈরাজ্য, হিংস্র, যে নৈরাজ্য মানে মানুষ মেরে রাজত্ব করতে চায়, তার ফলে আমরা শুধু বিব্রত হয়েছে তা তো নয়, বাংলাদেশের সাধারণ জনেরাও বিব্রত হয়েছে। তারা নিশ্চয়ই এখন কিছুটা নিশ্চিন্ত হবে, আমরা সেটার উপরে আশা করছি। এবং আমি তো আশা করব যে এই যে প্রতিষ্ঠানগুলি যারা ভেঙেছে, ছায়ানট, উদীচী, এগুলি এবার আরো বড় করে অনুষ্ঠান করবে। রবীন্দ্রসঙ্গীতের অনেক বড় বড় শিল্পী এখানে ঢাকায় ছিলেন। আমাদের আগরতলায়ও কিন্তু অনেক সময় তারা আমাদের বইমেলায় এসেছে, আমাদের সঙ্গে প্রতি বইমেলায় ওখান থেকে লোক আসতো, আমরা অনেক বই পেতাম। গত 2 বছর ধরে তো আমাদের বইমেলায় তারা আসছেন। চরম দুর্দিন গেছে, এটা সত্যি কথা, কিন্তু শেষ পর্যন্ত যারই সুমতি হয়ে থাকুক, সেই নৈরাজ্য সাময়িকভাবে থেমেছে। এখন ভবিষ্যতে কি হবে সে তো আগে থেকে বলা যাবে না। এখন এটা ঠিক যে সাধারণ মানুষ বুঝে গেছে যে যারা ধ্বংস করতে চায় তাদেরকে ধ্বংস করতে দিলে কি অবস্থায় তাদের পড়তে হয়, ফলে তারা এই পথে আর বোধহয় যেতে পারবে না। ফলে আমরা আশা করব যে বাংলাদেশ, তারও অনেক ক্ষতি হয়েছে, তার তো অনেক সম্পত্তি ক্ষতি হয়েছে, এগুলো আবার গড়ে তুলে কাজ করা, এই করা। ইদানিং মাঝে মাঝে কথা উঠছে, হাস্যকর কথা, যে ভারতবাসীরা চাকরি করছে, ওদেরকে সরাও। ভিতরের ব্যাপারটা তো আমি জানি না, কিন্তু এরকম তো হতেই পারে যে কোনো কোম্পানির ব্রাঞ্চ ওখানে আছে, তো সেখানে সেই কোম্পানি যদি ভারতের হয় তো ভারতের লোক থাকবে। আমার এখানে যদি কোনো রাশিয়ান কোম্পানি কাজ করে, কিছু তো রাশিয়ান কোম্পানির লোক থাকবে। সার্বিক জিনিসটা ভেবে চিনতে হোক। আর তারেক রহমান inherits the prudence of his father. আর্মি ম্যান ছিল, প্রতিবাদ করেছে বলেই তারও প্রাণ গেছে, মাও করেছে। সে লন্ডনে বহুদিন থেকে ওখানকার গণতন্ত্রকে দেখেছে, দেশের পরিস্থিতি দেখেছে। তার হাতে বাংলাদেশের শাসন ক্ষমতা ভালো থাকবে, এটা আশা করাই যেতে পারে। মোটামুটি এই হচ্ছে আমার ইমপ্রেশন, কিন্তু আমি এখন ভেতরের সব খবর তো জানি না, কারণ সারা পৃথিবীর মধ্যেই এখন যোগাযোগ থাকে, কে কোথায় কিভাবে কার সঙ্গে কথা বলে কি হয়েছে, কেন জামায়াত বলা হচ্ছে, জামাতকে বলা হচ্ছে যে জামাত হচ্ছে এন্টি স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বিরোধী। এখন এরকমও অভিযোগ আসছে যে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় জামাত যুদ্ধে অংশ নেয়নি। পরিপূর্ণ ডিটেলস তো একসঙ্গে পাওয়া যাবে না, বিভিন্ন জায়গায় হয়েছে। এই কথা ঠিক যে ওই যে মুক্তিযুদ্ধ হয়েছে, বাংলাদেশের বহু 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 লোক অংশগ্রহণ করেছে। আবার এ কথাও ঠিক, বেশ কিছু সংখ্যক লোক অংশগ্রহণ করেনি, তারা স্বাধীনতা বিরোধী ছিল, তারা এই সুযোগে সেই পুরনোটাকে মিটিয়ে নিতে চেয়েছিল। তারা যদি সাকসেসফুল হয়ে যেত তাহলে বাংলাদেশের পটভূমি অন্যরকম হয়ে যেত। সৌভাগ্যবশত এখন যেহেতু বিএনপি সরকারে এসেছে, বিএনপি স্বাধীনতা যুদ্ধের পক্ষে, আমরা আশা করব ওরা ভালো থাকবে এবং
ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকবো। কারণ প্রতিবেশীর সঙ্গে সদ্ভাব না থাকলে কেউই ভালো থাকে না। তোমার বাড়িতে আর আমার বাড়ি পাশাপাশি, কিন্তু তোমার আমার সম্পর্ক যদি ভালো না থাকে, তোমার এখানে একটা দুর্ঘটনা হলেও তো আমি যেতে পারবো না, তুমিও আমার এখানে আসতে পারো। মানুষে মানুষে যে দেশে দেশে তাই। ফলে আশা করব যে বাংলাদেশ ভালো থাকবে এবং ভারত বাংলাদেশ সম্পর্কও ভালো থাকবে। আর ত্রিপুরার তো আমাদের সঙ্গে বিশেষ করে বাংলাদেশের সম্পর্ক, আমাদের চতুর্দিক ঘিরেই বাংলাদেশ। আমরা যেদিকে তাকাবো তো সেদিকেই তো বাংলাদেশ। আর ব্যক্তিগতভাবে ওই অঞ্চলটাই আমার জন্ম হয়েছিল। একদিন সেই 1952 সালে দেশ ছেড়ে এসেছিলাম। স্বাধীনতার পর, বাংলাদেশের স্বাধীনতার পর তো অনেক বছর হয়ে গেল। সেই তারপরে যারা জন্ম হয়েছে ভারতে, তারা হয়তো পূর্ববঙ্গের কোনো কথা বুঝবে না, কিন্তু আমার কাছে তো তিতাসের নাম হলে আমার কাছে একটা স্মৃতি আসবে। নতুন যারা, তারা কাছে তিতাস ইজ জাস্ট অ্যানাদার রিভার। আমার কাছে তিতাস ইজ নট জাস্ট অ্যানাদার রিভার। এইভাবেই আছে। মানুষ বিচিত্র জিনিস, মানুষ শত্রুতা করে, মানুষ ভালোও পারে। শুধু যদি শত্রুতাই করতো তাহলে আদিকাল থেকে মানুষ বেঁচে থাকতো না। তখন তো লড়াই হয়েছে না। এরপরে তো আমরা একটা সেটেলমেন্টে গেছি, সারা পৃথিবীতে জড়িয়ে আছে। আশা করব এই 21শে ফেব্রুয়ারি তোরা সরকারিভাবে এবং বেসরকারিভাবে উভয়ভাবে ভালোভাবে পালন করবে এবং যা ক্ষয়ক্ষতি হয়েছে তার সংশোধন করে তাদের দেশকে তারা অগ্রগতির দিকে নিয়ে যাবে। তাদের যদি মনে হয় যে আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হয়েছে, তারা সঠিক করে নেবে। আমরা তো জ্ঞান তো কোনো ক্ষতি করিনি, কিন্তু তাদের মনে হলে তারা কথা বলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে নৈরাজ্যে নিয়ে গেছো, এটা তো কোনো যুক্তি কোথাও নাই। তুমি যদি ওই প্রধানমন্ত্রীকে তাড়াতে চাও, তাড়িয়েছো, তো তারপরে তো ইমিডিয়েটলি তোমার একটা অন্য গভর্নমেন্ট করার দরকার ছিল। হ্যাঁ, একটা গভর্নমেন্ট করলে, কিন্তু সেই গভর্নমেন্টের মানে where are the legs to stand on? এইটার একজন বাইরে থেকে এসে আমি হয়ে গেলাম, এটা তো হতে পারে না। এবং এখন তো নানা রকম কথাবার্তা শোনা যায় যে দেশের কিছু ক্ষতিই তিনি করেছেন। কারণ রাজনীতি বাবা কঠিন জিনিস, এটা বোঝা কে কেন করেছে। কিন্তু আশা করব, এবং এটা মনে প্রাণেই আশা করব, যে বাংলাদেশ নিজে ভালো থাকুক, ক্ষয়ক্ষতি অস্বীকার করে দাঁড়ায়। তারা ভালো থাকলে আমরা ভালো থাকবো, এই জন্যই তারা ভালো থাকুক, এটা আমাদের চাই। আপনি একজন প্রৌঢ় এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব। ভারত বাংলার মৈত্রীর বলা যায় যে সুতো, সেই সুতোর এবং সুতো বোনার যে কারিগর, এর মধ্যে আপনি একজন অন্যতম ব্যক্তিত্ব আমাদের মধ্যে আপনি আছেন। সেই প্রেক্ষাপটে আপনার কি মনে হয় না যে এই বাংলাদেশে এখন যে নির্বাচনটা হয়েছে, এটা একটা 50%, অর্থাৎ অর্ধ শতাংশ হয়েছে? কারণ তাদের যে মানে বিশেষ যে রাজনৈতিক দল যেহেতু বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগকে ছাড়া আপনার নির্বাচনটা হয়েছে, তো এটা একটা অর্ধসমাপ্ত নির্বাচন। তথাপি বিএনপিকে মানুষ সাপোর্ট করেছে, বাধ্য হয়ে হয়তো করেছে। পলিটিক্যাল রাজনৈতিক যারা বিশ্লেষক তারা এইভাবে বলছেন। এখন এই যে সর্বনাশ, এই যে ধ্বংস, মানে বাঙালির ভবিষ্যৎ সভ্যতার সংকট যেটা মোহাম্মদ ইউনূস করে গেছেন, আপনার কি মনে হয় এটা বিএনপির তারেক রহমান এটা সবটাই গোছাতে পারবে এবং মোহাম্মদ ইউনূসের শাস্তি প্রদান ন্যায়গতভাবে, সাংবিধানিকভাবে উনি পারবেন, নাকি আবার মানুষকে সেই অপেক্ষায় থাকতে হবে আবার কবে বিএনপি আওয়ামী লীগ ইলেকশন হবে, হলে আবার আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো মোহাম্মদ ইউনূসকে সেরকম? এটা অনেক দূরের কথা, এটা রাজনীতির কথা, কেউ বোঝে না, কেউ
মানে 1 মিনিটের কথা 1 রাত্রের ফোনে রাজনীতি বদলে যায়। প্রথম কথা হচ্ছে, দেখো, আওয়ামী লীগকে আনরেজিস্টার্ড করেছে ইউনিসের আমলে, রাইট। কিন্তু গতকালকেই বিএনপির নেতারা অনেকগুলো আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। আচ্ছা আচ্ছা, রাইট। দে হ্যাভ ওপেন। ভালো সংকেত। এতদিন ভালো ছিল, তার মানে কি দাঁড়াচ্ছে? বিএনপি চাইছে আওয়ামী লীগ থাকুক, কারণ সুস্থ রাজনীতিতে সুস্থ বিরোধী তো থাকা দরকার। ফলে বিএনপির কাছ থেকে আমি আওয়ামী লীগের কোনো ক্ষতির আশঙ্কা করি না রাজনৈতিক দল হিসাবে। এখন রাজনীতিতে ভোট যখন হবে, বিএনপি জিততে চাইবে, আওয়ামী লীগ জিততে চাইবে, এটা ডিফারেন্ট থিং। দ্বিতীয় কথা, একটা দেশের লোকই তো ঠিক করবে তার দেশের কি সে করবে। এখন ইউনূস আমরা বলছি ক্ষতি করেছে, চোখের সামনে যা দেখি, এই ক্ষতিটা তো তাদের উপলব্ধি করতে হবে। তারা উপলব্ধি করার পরেই তো তারা এটা ঠিক করবে। এখন দেখো, যুদ্ধ যখন হয়, যে যুদ্ধ করে জিতে দাঁড়ায়, মানুষ অনেক সময় তাকে মেনে নেয়। জার্মানি এক সময় হিটলারকে মেনে নিতে বাধ্য হয়েছিল। রাজনীতির কোনো চূড়ান্ত কথা বলা কঠিন। আমি যে প্রেক্ষিত এক করে তোমাকে বললাম যে ওরা আওয়ামী লীগের এটা খুলেছে, এটা আমার কাছে মনে হচ্ছে ভালো সংকেত। তাহলে আগামী দিনে কোনো এক সময় নির্বাচন হবে, সেখানে বহু দল নির্বাচনে যাবে। দ্বিতীয় কথা, এই ভোটে জামাত জেতেনি, মানুষ বিএনপিকে জিতিয়ে কিছুটা সিট পেয়েছিল 67 পেয়েছে, কিন্তু ওরা অনেক পেয়েছে। কিন্তু এর মধ্যে একটা প্যাচ আছে, ওদের একসঙ্গে দুটো ইলেকশন হওয়ার কথা। আমাদের যেমন পার্লামেন্ট আছে, পার্লামেন্টের লোয়ার হাউস আপার হাউস আছে, ওদের শুধু লোয়ার হাউস ছিল। এবার তাদের একটা আপার হাউস হবে, মানে হবে কি হবে না এটাও ভোটের মধ্যে ছিল, ইয়েস নো বলছে যে হবে, এবং সেখানে রিপ্রেজেন্টেশন হবে কে কত সংখ্যক ভোট পেয়েছে তার ভিত্তিতে। এখন এটা যোগ টোগ করে দেখা যায় অঙ্কের কারামতিতে যে বিএনপির আপার হাউসে বেটার কন্ট্রোল হবে পার্সেন্টেজ অফ ভোটটা পেয়ে। তো এটা তো আমার দেশে হচ্ছে, এটা তো গণতন্ত্রের মাত্রই হয়। আমেরিকার গণতন্ত্রে আপার হাউস লোয়ার হাউসে হচ্ছে, আমাদের লোকসভায় মেজরিটি আছে, রাজ্যসভায় নেই, এটা জরুরি কিছু হলে কথা বলে হয়, এগুলো গণতন্ত্রের ব্যবসা। এই মুহূর্তে ভবিষ্যৎটা কি হবে আমি এক্ষুনি ভাবতেই চাচ্ছি না। আমার কাছে দুটো ইন্ডিকেশন, মানুষ ভোট দিয়েছে, দিতে পেরে মুক্তি পেয়েছে। মানুষ জামাতকে আনেনি ভোট দিয়ে, বিএনপিকেই এনেছে। বিএনপির নেতারা আওয়ামী লীগের অফিসগুলো খুলে দিয়েছে। এটাকে যোগ করলে আমার যেটা মনে হয়, তারা একটা পার্মানেন্ট শান্তির পথে যেতে চায়। যেহেতু বিএনপি মুক্তিযুদ্ধের পক্ষে, যেহেতু মুক্তিযুদ্ধ বাঙালির পক্ষে, যেহেতু বাঙালি রবীন্দ্রনাথের পক্ষে, নজরুলের পক্ষে, ছায়ানটের পক্ষে, উদীচীর পক্ষে, তাহলে সেই সাংস্কৃতিক জীবনটা আবার ফিরে আসবে। এই কালো রাতের দিনটা একবার শেষ হবে, আমি অন্তত এটা আশা করেই আমি ভাবি। কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় এই যে 11 মাস, প্রায় 11 মাস, হ্যাঁ 11 মাসই বলো, মার্চ থেকে শুরু করে, আমার তো এখনো মানে
26শে মার্চ মানে 25-26 মার্চ 1971 মধ্যরাত্রে মুজিবুর রহমান অ্যারেস্টেড হন। 26 তারিখ দুপুরবেলা 2:20 স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে একটা ঘোষণা এসেছিল এবং আমি সেটা ধরেছিলাম, এবং ধরার পর সেদিনের পত্রিকায় 26 তারিখের দৈনিক সংবাদের বিকেলবেলা আচ্ছা, এটা টেলিগ্রাম বেরিয়েছে। 26 মার্চ হ্যাঁ, দুপুর বিকেলবেলা এখানে আছে বাংলাদেশ স্বাধীন বেতার কেন্দ্র, এটা বেরিয়েছে। এবং তারপর থেকে এটা নিয়মিতভাবে বেরিয়েছে। 6-7 দিন পর সেটা একটু ত্রিপুরার দিকে চলে আসে বাধ্য হয়ে ওখান থেকে, তারপর এটা কলকাতায় গিয়ে হয়। তা মানে ধরো প্রত্যেক মানুষেরই তো একটা মানসিক দুর্বলতা থাকে। আমি বাঙালি, পূর্ববঙ্গ আমার জন্মভূমি, তিতাস আমার গ্রামের নদী। হ্যাঁ, চলে এসেছি, ঝগড়া হয়েছে, উদ্বাস্ত হয়েছি, সবই আছে, কিন্তু এখনো তো ওখানে খারাপ হলে আমার খারাপ লাগে। এই যুদ্ধের সময় ত্রিপুরা আমরা 13 লক্ষ লোক, 14 লক্ষ লোককে শিবিরে রেখেছি, একটাও ঝগড়ার ঘটনা ঘটেনি, নট এ সিঙ্গেল। তাদের জন্য যা যা করা সম্ভব আমরা করেছি। এই বেতারের এটা মানে আজ, তখন আমার বয়স ধরো 31-32 বছর হবে। আমি দুপুরবেলা 2:10 যখন আমি এটা ধরলাম রেডিওতে, আই এম প্রবাবলি দি ফার্স্ট ম্যান ধরেছি। আচ্ছা, আমার উত্তেজনার কোনো সীমা আছে? সীমা নেই। ভূপেন দত্ত ভৌমিকে দিলাম, সে সেদিন সন্ধ্যাবেলায় এটাকে বের করলো টেলিগ্রাম, বিশেষ সংখ্যা, 10 পয়সা দাম। এই নিউজ শুনে অনিল ভট্টাচার্য যুগান্তরের এবং পিটিআইয়ের, তিনি এটাকে পিটিআইতে থ্রো করলেন। কয়েকদিন পর 2জন লোক লন্ডন থেকে আসলেন, ডাক্তার, ওরা এসে অনিলবাবুর সঙ্গে দেখা করেছেন। দুজনের মধ্যে একজনের নাম ডক্টর জাফরউল্লাহ, সম্ভবত আরেকজনের নাম মনে নেই। তারা এসে যে আমরা চাকরি ছেড়ে এসেছি, আমরা এই মুক্তি সেনাদের জন্য হাসপাতাল বানাবো। আচ্ছা, এখান থেকে সোনামুড়া যেতে গেলে পরে একটা হাবুল বাগানের বাগান বলে একটা বাগান আছে, ফলের বাগান, এটা ব্যক্তি, কিন্তু পরে এটা সরকার। এখানে তারা বাঁশের ঘর করে হাসপাতাল বানিয়েছে। সত্যি সত্যি, কারণ আমাদের জিবি হাসপাতাল তখন 24 আওয়ার্স অন, কিন্তু এত লোক আসছে ওই হাসপাতালটা অন করেছে। সব মিলিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে আমাদের একটা আত্মিক বন্ধন আছে। যখন এটা হয়েছিল তখন দুঃখ পেয়েছি, এখন উত্তরণের পথ আসছে, ভালো লাগছে, এবং আশা করব ওখানকার বেশিরভাগ মানুষই বুঝেছে যে এটা পথ নয়, আরও পথে যেতে হবে। তো মাতৃভাষা দিবস তারা সেইভাবেই পালন করবে। তারা যদি মনে হয় যে আমাদের এটা থেকে বাঁচতে হবে, দেশকে সঠিকভাবে নিতে হবে, তারা তাদের ভালো হবে, তাদের ভালো হলে আমাদের ভালো হবে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা খুশি। এখন দেখো আগামী দিন কি হয়, কারণ পৃথিবীর ইতিহাস তো জটিল, কে কোথায় কখন যুদ্ধ করে কেউ বলতে পারে না। আজকে যে তোমার বন্ধু, কালকে সে তোমার শত্রু হয়ে যেতে পারে। তবে আমার মনে হয় বাংলাদেশ আবার শান্তির পথেই চলবে। কথা প্রসঙ্গে বলছিলাম, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে আজকের প্রজন্মের কাছে আপনার বিশেষ একটি বার্তা। দেখো,
21শে ফেব্রুয়ারি হচ্ছে মাতৃভাষা দিবস। তা আমি এই 21শে ফেব্রুয়ারি পালনের অধিকারী তো তখনই হই যদি আমি আমার মাতৃভাষাটাকে জানতে চেষ্টা করি, বুঝতে চেষ্টা করি। নানা কারণে এখন যা দেখতে পাচ্ছি, মা বাবারা চেষ্টা করেন তাদের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়া। তাতেও আমার কোনো আপত্তি থাকতো না যদি তারা সেই সঙ্গে ছেলে মেয়েদের বাংলাও একটা ভাষা হিসাবে পড়াতে চেষ্টা করে। কিন্তু আমি যদি ধরে নেই, এটা রং অ্যাজাম্পশন, যে বুদ্ধিমান ছেলে মেয়েদের বেশিরভাগই এখন আর বাংলা পড়ার দিকে আসে না। এটার কথা এই নয় যে আমাদের এখানে যে বাংলা মিডিয়াম স্কুলগুলো আছে সেখানে বুদ্ধিমান ছেলে মেয়ে নেই, আছে, এবং ইংলিশ মিডিয়ামের ছেলে মেয়েদের থেকেও ভালোই আছে। কিন্তু পরীক্ষার ক্ষেত্রে সুযোগ সুবিধার জন্য তারাও ভাবে যে আমরা চলে যাব ইংলিশ মিডিয়াম। এখন তুমি একটা ছেলেকে জিজ্ঞেস করো তার নাম কি, সে নামটা বলতে পারে, তাকে নামটা বানান করতে বললে সে ইংরেজিতে বানানটা করতে পারে, বাংলায় করতে বললে সে সেটা করতে পারে না। আমি রাফলি এরকম ভাবে বলতে পারি, অর্থবান পরিবারের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে পাঠানোর একটা প্রচণ্ড ব্যাপার। এটা যোগাযোগের কারণেও আছে, কারণ আমার ছেলেটা এরপরে হয়তো মাদ্রাসে পড়তে যাবে, কিন্তু বাংলা পড়ুক তার কোনো সেরকম প্রচেষ্টা চোখে পড়ে কম। এটাকে শুদ্ধ করতে হবে, যেভাবেই হোক এটা করতে হবে। আমরা দেখো, এটা ইংরেজি বানান ভুল হলে আমরা একটু লজ্জিত হই, বাংলা বানান যখন ভুল হয় তখন বলি আচ্ছা ঠিক আছে, তো বাংলা বানান। এখন আমি যদি না পড়ি আমার মাতৃভাষা, তাহলে আমার আর মাতৃভাষা দিবস পালন করার মানেটা, মাতৃভাষা তো আমি যারা লড়াই করেছিল, প্রাণ দিয়েছিল, তারা চেয়েছিল যেটা সবাই, আমার দরিদ্রতম লোকটাও যেন তার কথাটা প্রকাশ করতে পারে। ইংলিশ ইজ ল্যাঙ্গুয়েজ, ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ হ্যাঁ চলবে, কোথাও হিন্দি ওয়ার্কিং ল্যাঙ্গুয়েজ চলবে। অতএব ছেলে মেয়েদের থেকেও বেশি তাদের মা বা ওদের কাছে এটা অনুরোধ থাকবে যে আপনার ছেলে মেয়ে যেন বাংলায় কথা বলতে পারে, বাংলা বই দু একটা পড়ে, বাংলা কবিতা একটু পড়ে, রবীন্দ্রনাথ একটু জানে। এই পরিস্থিতিটা মিনিমাম দরকার। কারণ পরিস্থিতিটা কি হবে সেটা বলা কঠিন। আমি শুনেছি ঢাকাতেও এই পরিবেশ, মানে ঢাকায় যারা আসেন তারাও বলেন যে এরকম ছেড়ে ছেড়ে ইংলিশ মিডিয়ামে, এবং এটা এই যে চলে যাওয়াটা তো ইজ ডিসাইডেড নট বাই দি স্টুডেন্টস, ইজ ডিসাইডেড বাই দি মেনলি বাই দি প্যারেন্টস। এবং কেন না, এটা অর্থ করি, এখন অর্থ করি বলে এখন আমার মা এখন রোজগার করতে পারবে না, আমি তাকে ফেলে দেবো, এটা তো হওয়ার কথা নয়। কারণ আসল আমার সব কিছুই কিন্তু আমার মাতৃভাষাতেই তৈরি হয়। তুমি যখন হঠাৎ করে আহত হও তখন তোমার মুখ থেকে প্রথমে মাতৃভাষাটাই বেরোবে। তো আমরা আশা করব মানুষ এটা বুঝবে, মাতৃভাষা ছেলে মেয়েদের পড়াবে অন্তত একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত, তারপর সে যা খুশি করুক।
আর বাংলাদেশের কথায় আমি শিওর যে বাংলাদেশে যাই হোক না কেন সরকারি কাজের ভাষা হিসাবে বাংলাই চলবে। তারা বাংলায়, তাদের ওখানে বাংলা নিরাপদ থাকবে, উর্দু এসে সেখানে চাপাবে না। এই আমি কবি শামসুর রহমানের একটা কবিতার অল্প একটু অংশ পড়ছি। গলাটা ঠিক ভালো নেই। কবিতার নাম স্বাধীনতা তুমি, লেখক কবি শামসুর রহমান, যার উপর আঘাত হয়েছে তার অসাম্প্রদায়িক মনোভাবের জন্যে। আমি মাত্র কয়েকটা লাইন পড়ছি। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারের অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে ঝলকিত দক্ষবাহুর গ্রন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারের খাঁ সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক। ये न्यूज़ कंटेंट देखने के लिए शुक्रिया। अगर आपका कोई सुझाव है तो हमें कमेंट कीजिए। सब्सक्राइब कीजिए AGT Live 24/7। Thanks for watching AGT Live 24/7.